এর পরের অংশে আমরা হয়তো আস্তে আস্তে আরেকটু জানার চেষ্টা করবো যে আমাদের শেষ সেগমেন্ট মূলত যে কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি, এই প্রসঙ্গটা নিয়ে আমরা একটু আলোচনা শুনতে চাই। তোমার কাছ থেকেই প্রথমে শুনবো, তারপরে হচ্ছে আমি হয়তো নিজে কিছু ব্যাপার অ্যাড করার চেষ্টা করবো, বা আমরা দুজন মিলেই করি আর কি, যে ওভারঅল আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি এই ব্যাপারগুলো নিয়ে যদি আরেকটু আলাপ আলোচনা করি আর কি। তো ফার্স্ট অফ অল ধরে গিয়ে বাংলাদেশে যেসব সোশ্যাল মিডিয়া গুলো অপারেট করতেছে তাদেরকে হলে গিয়ে একটা মানে মানে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনা উচিত। হলে গিয়ে একটা ইটস নট হিয়ার্স দ্য থিং, যে হলে গিয়ে এখন এটার মধ্যে একটা জিনিস আছে যে আমরা কিন্তু ইজিলি বলতে পারি যে হলে গিয়ে তারা কন্টেন্ট মডারেশন এগুলো করবে, ও ওইগুলা করবে এইভাবে গভর্নমেন্ট। তারা তো সেটা করে না, তো আমরা তাদের করতে দেখি না সেভাবে মডারেশন। আমি যেটা মনে করি তাদের করা উচিত না। আমি এখন ফ্রিডম অফ স্পিচের এগেইনস্টে চলে যায়। যখনই আমি কন্টেন্ট মডারেশন গভর্নমেন্ট যখন বলবে যে একটা আমরা তো এখন আর এই মিছিল মিটিং করছি না। আমরা তো এখনই গিয়ে তো পিএসসি গিয়ে তো আমরা ফ্রিডম অফ স্পিচ প্র্যাকটিস করতে পারি না। অ্যান্ড ইজ এ ইজি ফর্ম ওয়ে অফ ডুইং ইজ পোস্ট করেই করবো, কোথাও ফেসবুকে পোস্ট করবো, ফেসবুকে একটা ভিডিও বানাবো, টিকটিক একটা ভিডিও নিয়ে আমরা যে বাক স্বাধীনতা আছে সেগুলো প্র্যাকটিস করে থাকি এখন। তো যদি গভর্নমেন্ট যদি কন্টেন্ট মডারেশন করতে বলে সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায়, যেটা হলে গিয়ে আমরা সেই রিস্কটা দেখতেছি এই বছরই খুব সম্ভবত পশ্চিমের যে ইউনাইটেড স্টেটস আমেরিকাতে যেটাকে সেকশন 230 বলে, সেকশন 230-তে যেটা বলা হয় যে ওইখানে যদি কেউ যদি কিছু প্রকাশ করে, মানে ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যদি একজন যদি কেউ পোস্ট দেয়, এটার জন্য কোম্পানি লায়াবল না, সে তার বাক স্বাধীনতা প্র্যাকটিস করতেছে। যদি সেকশন 230 যদি উঠিয়ে দেওয়া হয় তার মানে হচ্ছে কি কোম্পানি এটাতে লায়াবল। মানে ফেসবুক ইউটিউব একটা ভুল তথ্য ছড়ানোর জন্য ফেসবুক ইউটিউব টিকটককে দায়ী করা যাবে। ইভেন আমি উইকিপিডিয়াকেও আমি সু করতে পারবো। আচ্ছা আচ্ছা। তারপরে আর্কাইভ যে কোনো ওয়েবসাইটকে আমি সু করতে পারবো। ইটস লাইক দ্য বেসিস অফ দ্য আর্লি ইন্টারনেট। তো এখন আমাদেরকে লায়াবিলিটি লটা ওইভাবে করতে হবে যে মানে রেদার দেন টার্গেটিং দ্য সোশ্যাল মিডিয়া, আমার মনে হয় যেটা করতে হবে যে যারা যা প্রকাশ করবে, যা দিচ্ছে, যা লিখছে, তাদের ওইটার ব্যাপারে তাদের লায়াবিলিটি দিতে হবে। দ্যাটস ইউর কন্টেন্ট। আপনি পোস্ট করার জন্য শেয়ার করলেও দ্যাটস ইউর, ইউ হ্যাভ টু হ্যাভ সাম লায়াবিলিটি অ্যান্ড ওনারশিপ ক্লেম করতে হবে এটা। দ্যাটস মাই, মানে আমার একটু অপিনিয়নেটেড অন্যভাবে দেখি না না, এটা অবশ্যই আই এগ্রি উইথ ইউ যে আবার ওই কন্টেন্টের কথা যেটা বললেন, সরকার যদি এই জায়ান্টদেরকে টেক কোম্পানিগুলোকে এগুলা মডারেট করতে বলে, সেখানে আরেকটা ইস্যু হতে পারে এমন যে এখন রাজনৈতিক সরকার যখন আসে তাদের কি উদ্দেশ্য, তারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদের কথাকে তারা বন্ধ করতে চায়। তারা হয়তো ফেসবুক ইউটিউবকে রিকোয়েস্ট করতেছে যে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এই পোস্টগুলো দিচ্ছে, আপনারা এগুলো ডিলিট করে দেন। সো ওইটার একটা মিস ইউজের সম্ভাবনা থাকে, এটা একটা ব্যাপার হতে পারে। তবে এই মিডিয়া কোম্পানিগুলোর বা এই টেকনোলজি কোম্পানিগুলোর মনে হয় আরেকটা ব্যাপার আছে রিসেন্টলি, যেমন আমরা টুইটারে অনেক আগে ঠিক বলবো না, বেশ কয়েক বছর হলো তারা যেমন কমিউনিটি নোট বলে একটা জিনিস চালু করছে, ফেসবুক এই বিষয়টা সম্প্রতি চালু করছে। আই থিঙ্ক দ্যাট ক্যান বি আ গ্রেট ওয়ে, যে হচ্ছে এটাকে একটা যে কোনো রাজনৈতিক আলাপ আলোচনার একটা ইয়েতে তুমি হচ্ছে পাবলিক ডিসকাশনের এখানে একটা কমিউনিটি নোট থাকলে সেটার অবশ্যই কিছু ডাউনসাইড আছে, আমরা সেটা হয়তো তোমার কাছে শুনবো, বাট এইটা কি একটা পজিটিভ ব্যাপার হিসেবে কাজ করতে পারে কিনা, কিছুটা গুজব বা এই ধরনের ব্যাপারগুলোকে যে অন্য মানে কমিউনিটি নোট ব্যাপারটাকে আমি একটু ছোট করে বলি তাহলে হয়তো দর্শকদের সুবিধা হবে। যে আমি যখন একটা স্ট্যাটাস দিচ্ছি, আমি একটা কথা লিখছি, তখন এটা যদি একটা পাবলিক ইনফরমেশন হয়ে থাকে তাহলে তুমি সেখানে গিয়ে এটাতে একটা কমিউনিটি নোটে অ্যাড করতে পারো উইথ রেফারেন্সেস যে এরকম মির্জার দেওয়া ইনফরমেশনটা রং, আসল ইনফরমেশনটা এইটা। সো এটা হচ্ছে যে লোকজনই ওই আমার পোস্টটা দেখবে তাদের সবার কাছে এই একটা কমিউনিটি নোটটা উঠে আসবে আর কি, তারা সাথে দেখতে পারবে যে না এই তথ্যটা হচ্ছে উনি যে ছড়াচ্ছেন এটা ভুল তথ্য। আই থিঙ্ক দ্যাট ক্যান বি ওয়ান ওয়ে টু ট্যাকেল দিস। আমরা আরো ব্যাপারগুলো শুনবো, বাট কমিউনিটি নোটের কি কোনো ডাউনসাইড আছে কিনা বা এই ব্যাপারটা কি এটাও আসলে ইনিশিয়েটিভটাও অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করেছে। সো ফেসবুক স্টার্টেড টু গেটিং রিড অফ দিস থিং। আচ্ছা। দেখা গেছে যে হলে কি যে এটা পপুলার হয়েছিল কোভিড প্যান্ডেমিকের সময়, তখন মধ্যে গিয়ে দেখা গেছে যে অনেকজনই যারা মত প্রকাশ করছে তারা হচ্ছে গিয়ে অনেকটুক
left-leaning liberals, they were like mostly verifying this kind of information. তো ওইখানে কিছু একটু বায়াস ছিল। তো ওখানে গিয়ে এটা নিয়ে যেহেতু রাইট লিনিং গভর্নমেন্ট যখন ইলেক্টেড হয়েছে তখন তারা আপত্তি জানিয়েছে যখন হ্যাঁ মানে এটার সাথে এটা যায় না, সো দে স্টার্টেড গেটিং রিড অফ দিস থিংস। তো বায়াস থাকবে, সবসময় একটা বায়াস থাকবে। না বায়াস তো আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এর পরেও কি এটাকে হেল্প করে কিনা কিছুটা মানুষকে অন্তত এডুকেট করতে, মানুষকে সত্যটা জানতে যে একটা আচ্ছা আচ্ছা সত্যি মানে সরকার চেঞ্জ হইলে যদি কমিউনিটি চেঞ্জ হয়ে যায় মানে মেম্বার, ইট ইজ সাপোজ টু বি আ অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স, বাট সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পর মেম্বার্স অলসো চেঞ্জড। দ্যাটস হোয়াট আই এম সেইং। না অবভিয়াসলি তারপরে এই ফ্যাক্ট চেকিং জিনিসটা তারা আস্তে আস্তে মানে দে ট্রাই টু গেট রিড অফ দিস থিং। না এখন ফ্যাক্ট চেকিং এর ব্যাপারটা যেহেতু আনলা, যে আমরা যখন ফ্যাক্ট চেকিং টাকে হচ্ছে তোমার যদি প্রাইভেট সিস্টেমে নিয়ে যাওয়া যায় সেটা কি আসলে খুব একটা হেল্পফুল হয় কিনা, যে এবং অলরেডি আমরা বাংলাদেশে বেশ অনেকগুলো কোম্পানি দেখি যারা এক্সিস্ট করে, যেমন হচ্ছে তোমার কি বলবো বিডি ফ্যাক্ট চেক, কোম্পানিগুলোর নাম হচ্ছে যেমন বিডি ফ্যাক্ট চেক বলে একটা গ্রুপ আছে, ডিসমিস ল্যাব বলে একটা গ্রুপ আছে, বুম বাংলাদেশ, রিউমার স্ক্যানার, তারপর দ্য ডিসেন্ট, এরকম আর বেশ কিছু কোম্পানির নাম জানি যারা বাংলাদেশে কাজ করছে, অপারেট করছে এই ধরনের ভুয়া সত্য তথ্য এর মধ্যে জানার এবং দর্শকদের সাথে বা মানুষজনের সাথে জানানোর চেষ্টা করছে। তারা কিন্তু এটা করতেছে। তো এখানে যদি সরকারি হস্তক্ষেপটা বন্ধ করা যায় সেটা কি আসলে হেল্প করে কিনা, সেক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং রাদার দেন বা কি বলবো যে সরকারি ফ্যাক্ট চেকিং এর পরিবর্তে এটা কি হেল্প করে কিনা, তোমার কাছে কি মনে হয় যে এই ধরনের ফ্যাক্ট চেকিং এর পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট চেকিং এর অলওয়েজ কিন্তু এখানে ওই যে ওই ভয়টা তো জিনিসটা, সরি বল আমি তারপর বলছি। হ্যাঁ তারা বলে ওই জিনিসগুলো কবে বেশ কয়েকটা নিউজ, বেশ কয়েকটা ভেরিফাইড ডেটা, অ্যাভেলেবল ডেটার সাথে কম্পেয়ার করে এবং তার শো করে তারা হলে ওই ডেটাটা দেখাবে এই জন্য এই কারণে এই তথ্যটা ভুল। আচ্ছা এই কারণে এটার ব্যাপারে আমরা মানে যেসব ব্যাপারে তারা শিওর না ওইটা আবার তারা লেখা যে এইসব ব্যাপারে আমরা নিউট্রাল। এইখানেও তো একটা ইয়ে হতে পারে না যে মনে করো ফ্যাক্ট চেকিং গ্রুপ যেটা আমরা বাংলাদেশে যে ভয়টা থাকে সবসময়, রাজনৈতিক ব্যক্তিরাই এরকম ফ্যাক্ট চেকিং গ্রুপ কোম্পানি খুলতে পারেন এবং ওনারা কিন্তু আবার এটাকে বায়াসও করতে পারেন, কন্ট্রোল করতে পারেন যে আমি একটা কোম্পানি খুললাম, আমি সরকারি দায়িত্বে আছি, মানুষজন অলরেডি আমার কোম্পানিটা খুব পপুলার হয়েছে, তো আমি যেটাকে সত্য বলতেছি সেটা মানুষ সত্য বলে ধরে নিচ্ছে, যেটা মিথ্যা বলতেছি সেটা মিথ্যা বলে ধরে নিচ্ছে। কিন্তু আমি মূলত এই সত্য মিথ্যাটা ইনস্টেড অফ অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়াল ভেরিফিকেশন, আমি এই সত্য মিথ্যাটা আমার যে সরকারের হয়ে আমি কাজ করছি তাদের ব্যাপার থেকেই হয়তো প্রভাবিত হচ্ছি, এই একটা ভয়ও থেকে যায়। তারপর আমরা আরেকটা যেমন সাইড দেখি যে ডিজিটাল এবং মিডিয়া লিটারেসি বাড়ানোর একটা ব্যাপার, এইটাও মনে হয় ইট ক্যান বি আ থিং, যেটা আমাদের এই ধরনের মানুষকে গুজবের হাত থেকে কিছুটা মোকাবেলায় সাহায্য করতে পারে, যে আমাদের পড়াশোনাতে আমাদের মানুষের যে ওভারঅল একটা নলেজের মধ্যে ওভারঅল আইকিউ বাড়ানো বা মানুষকে বিভিন্নভাবে ট্রেন করা বা দেখানো যে আচ্ছা যে যাই দেখবেন সেটাই বিশ্বাস করবেন না, আপনারা আরেকটু খোঁজে দেখুন, বা আপনার একটা ছবি দেখলে সেই ছবিটা রিভার্স ইমেজ সার্চ করুন, বা হচ্ছে এগুলা কি পড়াশোনাতে ইনক্লুড করা যায় কিনা বা কিছুটা থাকতে পারেনি, যেহেতু আমরা অলরেডি বাংলাদেশে আইসিটি নামে একটা সাবজেক্ট পড়াচ্ছি, তার মধ্যে কি এই ব্যাপারগুলো থাকতে পারে কিনা? হ্যাঁ অফকোর্স এইগুলো থেকে মানে কোনটা মানে কোন একটা ইমেজ ডাউনলোড করার পর ইমেজের হলে সোর্স, ইমেজের হলে মানে বিভিন্ন ভার্সন দেখা যায় প্রপার্টিজে ক্লিক করলে, যে কিভাবে কোথায় জেনারেট হয়েছে, কিভাবে মডিফাইড হয়েছে, আরো ডেটা দেওয়া থাকে। একটা ক্যামেরা দিয়ে ছবি তুললে যে ডেটা অ্যাভেলেবল থাকে কম্পেয়ার টু এন এআই জেনারেটেড ছবি, ওগুলো দেখা যায় ডাউনলোড করা। হ্যাঁ মেটা ডাটা বলে একটা জিনিস আছে। আমার হ্যাঁ পার্ট বাই পার্ট আমার মনে হয় এটা সবখানেই ইনক্লুড করা দরকার, যেটা হলে গিয়ে এই আরে ছোট ছোট ইনফরমেশন দিয়ে, যে ফর এক্সাম্পল যদি আমরা ক্লাস 6-7 এর থেকে যদি শুরু করি যে দুইটা ছবি বা কম্পেয়ার করে মানে জাস্ট ইজি ওয়েতে ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ডিসটিংশন করার যে অন একটা বেসিস। সো হ্যাঁ এডুকেশন ইজ দ্য ওয়ে টু গো, that's the best solution for tackling Mr.
এই যে একটা ডেঞ্জার রয়ে যাচ্ছি। এডুকেশন ইজ দ্য বেস্ট ওয়ে। এর পাশাপাশি আমরা আরেকটা লাস্ট প্রসঙ্গটাও তোমার কাছ থেকে হয়তো একটু শুনবো যে স্বাধীন বাংলাদেশে বেসিক্যালি সাংবাদিকতার ইমপ্রুভমেন্ট একটা মনে হয় ইট ক্যান হেল্প ইন আ ডিফারেন্ট ওয়ে, বা এবং পাশাপাশি সরকারি যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটে তুমি যদি অ্যাকচুয়ালি তথ্যবহুল তথ্যগুলো আনতে পারো, বা সরকার যদি রিয়েল টাইম তথ্য অনেক ক্ষেত্রে প্রোভাইড করতে পারে সরকারি ওয়েবসাইটগুলোতে। আমরা জানি বাংলাদেশি যে সরকারি ওয়েবসাইটগুলো আছে এগুলোর খুবই দৈন্যদশা, খুবই খারাপ অবস্থা। মাঝে মাঝে আমি যাওয়ার চেষ্টা করি বিভিন্ন সরকারি ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করাই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তুমি অবিশ্বাস্য, মানে 2026 সালে এসে বাংলাদেশে ইম্পোর্টেড সরকারি ওয়েবসাইটগুলো যখন ঢুকতে যাই, গুগল ক্রোম আমাকে না করে যে হচ্ছে না এটাতে যেও না, এটা হচ্ছে রিস্কি ওয়েবসাইট। ইভেন তারপরেও যদি আমি যাই, গেলে দেখি যে তথ্যের কোনো আগা মাথা নাই, কিছু নাই। তোমার সব জায়গারই টেমপ্লেট একই, প্রতিটা ওয়েবসাইট, বাংলাদেশ সরকার আই ডোন্ট নো হাউ মেনি ওয়েবসাইট আছে তাদের, কয়েক হাজার, এবং সবগুলোই একই টেমপ্লেট দিয়ে বানানো। সবটাতেই হচ্ছে তুমি তথ্য থাকুক না থাকুক, ওই মন্ত্রণালয়ের কে সচিব, ওই ডিপার্টমেন্টের কে সচিব, তার কি বাণী, তার কি পড়াশোনা, এগুলা প্রচুর আছে। এবং আমি এমন দেখছি যে প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে তুমি যদি যাও, তুমি দেখবে যে একটা প্রথম পাতায় বড় করে একটা সেকশন এনওসি, মানে কোন জায়গার কে এনওসি পাইছেন, কে কে আসেন, এটা ওনার একটা প্রথম পৃষ্ঠায় বড় করে দিয়ে রাখছেন। ইজ ইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন টু ফর সামওয়ান টু অ্যাক্সেস? আমি জানি না। তো একই সাথে সাংবাদিকতার যে আমরা যে একটা অবনমন দেখতেছি, যে সাংবাদিকরা কোথায় ইমপ্রুভ করে এই ধরনের ব্যাপারগুলোকে রোধ করার একটা চেষ্টা করবেন, তার পরিবর্তে ওনারা উল্টা হচ্ছে এই কন্টেন্ট বা গুজবের মধ্যে নিজেরাই বিলীন হয়ে যাচ্ছেন, ওনারাই এই কাজগুলোতে জড়ায় পড়তেছে। সো এখানে আইনের একটা প্রয়োগ, আইনের ব্যবহারের একটা জায়গা থাকতে পারে। এই আর কি কি দেখো, বা এই প্রসঙ্গগুলোতেই কোনো পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে দেখো নাকি, যে যতদিন পর্যন্ত ফ্রিডম অফ স্পিচ থাকবে না, মানে ক্লিয়ার ফ্রিডম অফ স্পিচ এন্ড রাইট, জার্নালিস্টদের রাইট থাকবে না, তো ওই পোস্টে এটা সম্ভব না আমার কাছে মনে হয়। তো সাইবার আইন যে কিভাবে ব্যবহার করছে আওয়ামী লীগের সরকার, we all know that. And towards the end of Yunus সরকার, দেখা গেছে যে they were trying to use it the same way আওয়ামী লীগ did. কিছু কিছু নিউজের ব্যাপারে, স্পেশালি ওয়েন কার ব্যাপারে পোস্ট দেওয়া যাবে না যাবে, ওইগুলো ব্যাপারেও দেখলাম যে এই সরকার ওইভাবে ব্যবহার করা শুরু করছে। তো এটার আসলে পসিবল সলিউশন আসলে মানে খুবই রিস্কি, যে আমরা যতক্ষণ না পর্যন্ত জার্নালিস্টদের সেফটি গ্যারান্টি দিতে পারবো সরকার, আমরা নাগরিকরা, ততক্ষণ পর্যন্ত মানে দিস ইজ গোনা বি বিগ চ্যালেঞ্জিং। এটা আমি একটু জানি না আমি কিভাবে বলবো। এই জায়গাটাতে যে জার্নালিস্টরা তো তাদের ফ্রিডম বা তারা যে কথা বলার স্বাধীনতা চাচ্ছেন না, তো তারা চাচ্ছেন সরকারের কোলে উঠে বসে থাকতে। তারা সরকারের কাছে নিজেরা অলরেডি মাথা নত করে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন। সেখানে তোমার জার্নালিস্টদের নিরাপত্তা দিলেও সেটা কতটুকু জানি না। যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু গাজীপুরে একজন জার্নালিস্টকে কুপিয়ে মাইরে হত্যা করার ঘটনা দেখেছি, যে যার সাথে উনি একটা খবর করার কারণে এই ঘটনা ঘটছে। তো সেইখানে সাংবাদিকরা তো চাচ্ছেন না মনে হয় যে তারা তারা তো নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত। তারা তো সরকারের হয়ে খবর আগেই মানে নিজেদের মানে সরকার তো তোমাকে একটা ভালো মন্দের যে ডিস্টিংশন সেটা তোমাকে যে বোঝাবেন এবং তুমি যেভাবে রিপোর্ট করবা, তার আগেই তো তুমি নিজের যে মোরাল জায়গাটা সেটা তো তুমি লস করে ফেলতেছো। তো এই জন্য আমি জানি না, আমি স্বাধীন সাংবাদিকতার জায়গা থেকে খুব একটা আশাবাদী না যে বাংলাদেশের সাংবাদিকতা কতটুকু ইমপ্রুভ করবে। এইটার ব্যাপারে আমি খুব সন্দিহান যে সাংবাদিকদের কাছ থেকে পাবো। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা দেখেছি কি যে ওদিকে কয়েকটা নতুন আউটলেট এসেছে, তারা ওদিকে বর্তমান গভর্নমেন্ট যেটা আছে সে থেকে নতুন মিডিয়া আসছে, ওটার উপর রিলায়েন্স খুবই ভালো। তো দিস ইজ গোইং টু বি আ বিট ট্রিকি সিচুয়েশন। এটার ব্যাপারে আসলে তুমি অনেস্ট আমার কোনো অপিনিয়ন নাই। ইনফ্যাক্ট বাংলাদেশে যে সব প্রিভিলেন্ট নিউজ, যেটা হলে গেছে মানে আমি যেটা লক্ষ্য করেছি, আমরা দুজনই বাইরে থাকি, তো আমরা যখন বাংলাদেশের কোনো নিউজ যখন দেখতে চাই, তো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো খুবই হেভিলি অপটিমাইজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বলে, যে আমি যে একটা নিউজ নিতে চাবো, যে আমি আজকে বাংলাদেশে ঢাকা গার্মেন্টস এর নিউজ
আজকে ট্রেন দেখার জন্য বা ইকোনমিক নিউজ বা মংলা পোর্টের নিউজ নিতে যাবো, তো দেখা যাচ্ছে যে সরকার আমার ইউএস এর লোকেশনে বা অন্যান্য দেশের থেকে যেখান থেকে সার্চ করতেছে সেটা অন্য ধরনের রেজাল্ট পাবো, যেটা কম্পেয়ার টু বাংলাদেশের মানুষজন যেটা দেখতেছে। তো ওইটা একটা নট অনলি তারা বাংলাদেশের যে জার্নালিস্টিক ইয়াটা মানে মানে বিশ্বের বাইরে, বিশ্বে যেসব অন্যান্য বাংলাদেশের আছে তাদেরকেও একটু বায়াস করার চেষ্টা করে ওইভাবে এগুলা দেখি। তো আর আর আরেকটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই যে ওখানে গিয়ে অলরেডি এরকম রোমার এক্সপ্লেনারের ওয়েবসাইট গুলো পপুলার রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে। অলরেডি দেখা যাচ্ছে যে এগুলোর ওনারশিপ ওয়েন্ট ইনটু ডিফারেন্ট হ্যান্ডস। কেউ ইন্ডিপেন্ডেন্ট রুমার ভেরিফাই করার জন্য একটা ওয়েবসাইট বের করেছে, তো এটা দেখা গেছে যে এটা সব দেশের জন্য সত্যি যে বিলিয়নিয়ার্সরা জার্নালিস্টকে কিনে ফেলছে। সো জার্নালিজমের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হইলে হবে না যে ডিসইনফরমেশন যদি হ্যান্ডেল করতে এই দেশে। সো দ্যাটস নট আ প্রপার সলিউশন টু দিস। অবভিয়াসলি মানুষের এখানে তোমার কি বলবো যে নিজেদের একটু জানার জায়গা আছে, নিজেদের একটু জাজ করতে হবে। তো সবাই জানেও না কিভাবে জাজ করতে হবে, সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকারি কিছু কাজ থাকা উচিত যার মাধ্যমে মানুষকে শেখানো, স্কুলে শেখানো, তোমার মসজিদে হতে পারে বা কমিউনিটির অন্য অন্য কোনো ইভেন্ট বা কোনো উপায়গুলাতে বা একেবারে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যদি মানুষকে এই ধরনের কিছু ট্রেনিং দেওয়া যায় যে আপনারা যাই দেখবেন তাই বিশ্বাস করবেন না। যেমন অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, স্পেশালি বয়স্ক লোকজনের মধ্যে, যে ফেসবুকে দিছে তো কথাটা তো ঠিক, কথা ঠিক না হলে ফেসবুকে দিবে কেন, এই যে জায়গাটা, এইটা কিন্তু এই বিশ্বাসটা ভাঙতে হবে যে ফেসবুকে দেওয়া মানেই ঠিক না বা এটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা অ্যাকচুয়াল সত্য কথা সেরকম না। ফেসবুকে যে কেউ যে কোনো কিছু দিতে পারে, কিন্তু আমাদের যারা বয়স্ক অগ্রজ লোকজন আছেন তাদের হয়তো অনেক ক্ষেত্রে টেকনোলজির এই ব্যাপারগুলো জানা পুরোপুরি নাই। তো তারা কিন্তু, তাদেরকে যদি আমরা এই ব্যাপারগুলো আস্তে আস্তে শিখাই একটা বড় পরিসরে, তারা হয়তো জানবেন যে আচ্ছা ফেসবুকে তাদের যে বিশ্বাস সেটা হয়তো কিছুটা ভাঙবে, যে ফেসবুকে দেখা মানে সত্য না, ইউটিউবে দিছে তার মানে সত্য না, ইউটিউবে একজন লোক আইসা নিজের চেহারা দেখায় মিথ্যা কথা বলবে, এটা কি সত্য হইতে পারে নাকি, তারা এটা বিশ্বাস করেন অনেকেই। তো এই বিশ্বাসগুলো ভাঙা দরকার আর কি, যে আপনি যাই দেখেন সেটাই সন্দেহ করার চেষ্টা করেন। এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন হলো একটা প্র্যাকটিস করার চেষ্টা করি যে স্পেশালি বাংলাদেশে তুমি যেটা বললে সবাই ব্রেকিং নিউজ দিচ্ছে ইমিডিয়েটলি, ব্রেকিং সবকিছু ব্রেকিং নিউজ। সো বাংলাদেশে এখন আমি যে কোনো রাজনৈতিক সামাজিক ঘটনা ব্রেকিং নিউজ টাইপের যেরকম আসে এগুলা, এটা আমি শুরুতে বিশ্বাস করি না। এখন আমি অপেক্ষা করি অন্তত 1 দিন বা 2 দিন অপেক্ষা করি যে আচ্ছা এই ঘটনার আগের ঘটনা পরের ঘটনা এগুলা কি আসতেছে, তারপরে দেখে তখন হচ্ছে একটা ফুল পিকচার পাওয়া যায় এবং তখন হয়তো আমরা সিদ্ধান্তটা নিতে পারি আসলে এইটা কি কিভাবে ঘটছে, ঘটনাটা কি হয়েছে। আমরা প্রথম যে ন্যারেটিভ বা যে গল্পটা শুনছিলাম সেই ন্যারেটিভটা দেখা যাচ্ছে পুরোপুরি কমপ্লিটলি আর একটা পিকচার, অন্যরকম একটা ঘটনা, আসলে ওই ঘটনাটা ওইভাবে হয় নাই, অন্যভাবে হয়েছে। তো এই জন্য আমি এখন হচ্ছে যে কোনো ব্রেকিং নিউজ বা এই ধরনের খবরের ক্ষেত্রে অপেক্ষা করার চেষ্টা করি টু গেট মোর ইনফরমেশন, টু গেট দ্য অ্যাকচুয়াল রিয়াল পিকচার। সো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, তোমার কাছ থেকে আমরা একবারে শেষ পর্যায়ে কিছু শুনবো কথাবার্তা আর একটু, যে ওভারঅল আমাদের আজকের আলোচনার সামারি বা এইটা থেকে কি দেখলা, কি করা যায়, কি হয়, এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা আস্তে আস্তে শেষ করি। সেটাই আমার কথা হচ্ছে যে এটা মনে হয় অনেক প্রাচীন কথাই, মানে এখন আরো ইজি হয়ে গেছে, গুজবে কাম দিবেন না। কথা তো সত্য। We're living in an age of গুজব. It's like it's really hard to detect কোনটা গুজব কোনটা সত্য। এবং আমরা গুজবে কান দিবেন না এটা অনেকদিন থেকে শুনে আসছি, যেটা খুবই পুরোনো কথা যেটা বলবো। হ্যাঁ, এটা পুরোনো কথা, আমাদের বাপ-দাদারা বলে আসতেছে। So that's it. That's a simple way to say that. গুজবে কান দিবেন না, আর আপনারা যা দেখতেছেন 99% of the things are false. আমার কাছে মনে হয় আজকালকার ইন্টারনেট অ্যালগরিদম এন্ড এভরিথিং ইজ সেট আপ ইন দ্যাট ওয়ে। না, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমাদেরও আশা থাকবে আপনারা যে কোনো কিছু তথ্য দেখলে সেটাকে ভেরিফাই করার চেষ্টা করবেন, যাচাই বাছাই করার চেষ্টা করবেন, অথবা আপনি যদি নিজে যাচাই বাছাই করতে না পারেন আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা আপনার চেয়ে যারা হয়তো টেকনোলজি কিছুটা মোর আইডিয়া আছে বা যারা একটু খুঁজে বের করতে পারবে তাদের কাছে যান, তারা হয়তো আপনাকে এই ধরনের গুজব একটা তথ্য যাচাই বাছাই করে সেটা আপনাকে হয়তো কিছুটা সত্য মিথ্যা জানাতে পারবে। এবং সরকার এবং অন্যান্যদের
প্রতি আহ্বান থাকবে হয়তো যে আপনারা এই ধরনের কিছু একটা করা যায় কিনা, কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ইনফ্রাস্ট্রাকচার বলতে একটা ট্রেনিং সিস্টেম বা একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যার মাধ্যমে হচ্ছে মানুষকে ট্রেন করা এবং এডুকেশনের ভেতরে এই সিস্টেমটাকে নিয়ে আসা, প্লাস সরকার হচ্ছে রেগুলারলি হচ্ছে সত্য মিথ্যা যাচাই বাছাই যতটুকু সম্ভব তাদের জায়গা থেকে তারাও কিছুটা করার চেষ্টা করতে পারে। আর মিডিয়া এবং অন্যান্যদের প্রতি আবেদন থাকবে যে আপনারা ভাই সাংবাদিকতা করতে আসছেন, সাংবাদিকতা করেন, কন্টেন্ট বানাইতে যায় না। আপনারা প্লিজ এই ভাইরাল ভিউজের পেছনে ছুটতে গিয়ে মানুষ আপনারা নিজেরাও পাগল হচ্ছেন, মানুষকেও পাগল বানাচ্ছেন। এইটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যায় না আর কি। সো আমাদের আশা থাকবে যে নতুন যে সরকার বাংলাদেশে আসছে তারা হয়তো এই ধরনের অপতথ্য, ভুয়া বা ফেক তথ্যের ব্যাপারে আরও সরব হবেন এবং এটা নিয়ে ওনারা সিরিয়াসলি কাজ করবেন। কারণ এটা যে শুধু আমরা বারবারই বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যে শুধুমাত্র ফেসবুকে লাইক শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা হলে হয়তো একরকম হতো, কিন্তু সেটা আসলে না। বাস্তবে আমরা দেখি যে এই একটা ফেসবুকের লাইক, ইউটিউবের ভিউজ, এইগুলা থেকে এইটা গিয়ে আপনার আমার জীবনের ওপর হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াতে পারে। এইটা আমরা প্রতিনিয়তই দেখছি। তো আমরা একেবারে শেষ প্রান্তে, তোমার আর কিছু অ্যাড করা আছে? না হলে আমরা হয়তো আস্তে আস্তে এটা অনুষ্ঠান আমাদের আজকের এপিসোডটা শেষ করবো এখানেই। all for today. So, yeah, আমরা যদি এছাড়া তো that's it. তাহলে সবাই দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আমাদের নতুন সামনের যে ভিডিও, সামনের যে এপিসোডগুলো থাকবে, সেটা দর্শকদের আবেদন থাকবে আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পেজে লাইক দিয়ে বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আহ্বান রইল, যাতে করে আমরা সামনে এই ধরনের আরও ভালো ভালো কন্টেন্ট করার উৎসাহ পাই। এবং সবাইকে শুভকামনা জানিয়ে, সালাম জানিয়ে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।